আজকে আমরা লাস্ট ম্যাচ ডে এবং কিছু প্লেয়ার্স আর ইন্টারন্যাশনাল ব্রেক সম্পর্কে আলোচনা করব। লাস্ট ম্যাচ ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে কারাবাও কাপ। তো কারাবাও কাপে আর্সেনাল ভার্সেস ম্যান সিটি খেলছে। আর্সেনাল ক্লিয়ারলি ফেভারিট ছিল ম্যাচ জেতার জন্য, আর পেপের সিটি হচ্ছে মোটামুটি ভঙ্গুর দেখা যাইতেছে। তাদের এই সিজনটা মোটামুটি খারাপই যাইতেছে, কারণ হচ্ছে হাল্যান্ডের সবচেয়ে বাজে বছর যাচ্ছে। তার মানে ওর ছোট ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর যাচ্ছে 2026। টোটালি সে ফর্মে নাই। তার উপরে হচ্ছে পুরো টিমের কম্বিনেশনটা খুবই শেকি, খুবই ভঙ্গুর লাগতেছে। এর সবচেয়ে বড় কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই বিগত তারা হচ্ছে ট্রেবল জেতার পর থেকে তাদের টিমে যে পরিবর্তনগুলো আসছে, তাদের অনেকগুলো কি প্লেয়ার দল ছেড়ে চলে গেছে। তো তারা দেখা যাচ্ছে যে ওই প্লেয়ার গুলোরে নতুন প্লেয়ার দিয়ে হচ্ছে রিপ্লেস করছে, কিন্তু তারা এখনো খুব বেশি ফাংশন করে উঠতে পারে নাই। কারাবাও কাপের প্রথম হাফ একদম ডিজাস্টারাস ছিল, একদম বোরিং ছিল, কোনো কিছু হয় নাই, বাজে একটা ম্যাচ গেছে প্রথম হাফ। অ্যান্ড পরবর্তীতে সেকেন্ড হাফে দেখা গেছে যে মানে শুরু থেকেই ম্যান সিটি খুব সুন্দর সুন্দর অ্যাটাক করতেছিল। আর পরবর্তীতে নিকো ওরাইলি প্রথম গোলটা কেপার দোষে হয়েছে। কেপার হ্যান্ডলিং খুব বেশি ভালো ছিল না, কেপার পজিশনিং খারাপ ছিল, হ্যান্ডলিং খারাপ ছিল। তো মানে কেপা একটা ম্যাচ খেলবে আর ও আলোচনায় আসবে না, এটা হইতেই পারে না। মানে কেপা এমন একটা কিপার যে হইতেছে গিয়া ম্যাচ খেললেই শিরোনামে এসে পড়ে। নিকো ওরাইলির দুইটা গোলে ম্যান সিটি জিতে গেছে আর্সেনালের এগেনস্টে। আর্সেনাল আরো একটা ট্রফির কাছাকাছি আইসা হেরা গেল, মানে বোটলিং অ্যাট ইটস পিক। তো এই ম্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ টকিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে পেপ গার্দিওলার রিয়াকশন। পেপ গার্দিওলারে দেখা গেছে যে সে খুবই মানে প্রফুল্লভাবে উদযাপন করছে গোলগুলা, এবং অবশ্যই ট্রফি জয়টাও সে অনেক এনজয় করছে, কারণ তার সিজনটা খুবই খারাপ যাচ্ছে। আহ, বার্সার ম্যাচ ছিল, বার্সা নিউক্যাসেলের সাথে অনেক বড় একটা জয় পাওয়ার পরে তারপরের ম্যাচই ছিল এটা, যেটা ছিল হচ্ছে রায়ো ভ্যালকানোর সাথে। ম্যাচটা মোটেও সুবিধাজনক ছিল না। ম্যাচের সবচেয়ে আউটস্ট্যান্ডিং পারফর্মার ছিল হচ্ছে জোয়ান গার্সিয়া। বার্সার এই সিজনের সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন ছিল জোয়ান গার্সিয়া। বার্সার লাস্ট অনেক বছর ধরে হচ্ছে বার্সা এরকম ভালো একটা গোলকিপার পায় না। মানে জোয়ান গার্সিয়া থাকলে মনে হয় যে 10 জন অ্যাটাকে ঢুকলেও মনে হয় গোল খাবো না, এরকম মনে হয়। যাই হোক, তো বার্সা 1-0 একটা ক্লিঙ্গি ম্যাচ জিতে গেছে। এরপরে যে ম্যাচ নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদের ফর্ম খুবই ভাবাইতেছে আমার। রিয়াল মাদ্রিদের ফর্ম দেখা খুবই ভয় পেতেছি আমি। এমবাপ্পে আর জুড বেলিংহামরে জোর করে দলে নিয়ে আসা যায় না, রিদমটা ভেঙে ফেলা যায় না, মানে ভয় পাওয়া দিতেছে একদম। যাই হোক, ম্যাচটা খুবই মজার ছিল। মাদ্রিদ ডার্বিটা খুবই এনজয়েবল ছিল, বিশেষ করে আমার মতো বার্সা ফ্যানদের জন্য। তো আহ, দেখা গেছে যে একবার ও আগে যায় একবার ও আগে যায়, এরকম একটা ম্যাচ চলতেছিল, হাড্ডাহাড্ডি একটা ম্যাচ। এই ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে ম্যাচটা শুরু করছে, আর আমি বলবো যে 60 মিনিট, 50-60 মিনিট পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদ যেই ধাঁচে খেলছে, এই ধাঁচে যদি খেলতে পারতো তাহলে হইতো, কিন্তু 50-60 মিনিট পরে দেখা গেছে যে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের আর নাই। তাদের মধ্য থেকে কোনো অ্যাটাক আসতেছে না, তাদের মধ্য থেকে কোনো ক্রিয়েটিভিটি আসতেছে না। মানে অ্যাথলেটিকো ডেড হয়ে গেছিল বাই 60 মিনিটস। তো দেখা গেছে যে মাদ্রিদ ভালভার্দের রেড কার্ডের পরেও অনেকক্ষণ যতক্ষণ ছিল 10 ম্যান এগেনস্ট 11 ম্যান খেলছে, তারপরেও মনে হয়েছে যে মাদ্রিদই ডমিনেট করতেছে। তো কনগ্রাচুলেশনস টু রিয়াল মাদ্রিদ, তারা মনে হয় ফাইনালি ব্যাক আবার। ইটস নট লুকিং গুড। এই গেল হচ্ছে লাস্ট ম্যাচ ডে নিয়ে কথাবার্তা। এখন একটা স্যাড নিউজ, যে সেটা হচ্ছে অ্যান্টোইন গ্রিজম্যান তার জীবনের প্রথমবার লা লিগা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। সম্ভবত তার রিটায়ারমেন্টের একদম ক্লোজ সে, কারণ সে ইউরোপ ছেড়ে এখন এমএলএস এর ওরল্যান্ডো সিটিতে জয়েন করছে। তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল রিয়াল সোসিয়েদাতে। একটা সময় 20-21 সালে সে বার্সার হয়েও খেলছে মেসির পাশে। তার ব্যাপারে একটা কথা না বললেই না। একটা সময় সে হচ্ছে মেসি, রোনালদো, নেইমারের পাশে তার নাম, মানে বলতে গেলে সে ফুটবলের ফুড চেনে সে সর্বোচ্চ লেভেলে ছিল। তো এমন একটা মানে মাথা নষ্ট প্লেয়ার এর পরিসমাপ্তি ঘটতেছে। সে রিটায়ারমেন্টের অনেক ক্লোজে। যারা এমএলএস এ যায় তারা বলতে গেলে রিটায়ারমেন্টের জন্যই যায়। খারাপ লাগবে, অ্যান্টন গ্রিজম্যানরে আর দেখা যাবে না। একটা সময় খুবই ভালো লাগতো অ্যান্টন গ্রিজম্যানরে, ফ্রান্সের মেইন ম্যান ছিল। আর লালিগায় একটার পর একটা গোলাজো স্কোর করতো, তো খুবই ভালো লাগতো আর। তো বলতে গেলে মিস করবো আর। আচ্ছা, এখন ইন্টারন্যাশনাল ব্রেক নিয়ে কথাবার্তা বলি। জোয়ান গার্সিয়া প্রথমবারের মতো স্পেন দলে ডাক পাইছে। জোয়ান গার্সিয়া আর পাউ কুবার্সি দুইজনই হচ্ছে স্পেনের ক্যাম্পে জয়েন করবে। তো বিষয়টা বার্সা ফ্যানদের জন্য খুবই আনন্দদায়ক। তবে আশা করি কোনো ইনজুরিতে না পড়ুক, নাইলে আমাদের সিজন একদম শেষ হয়ে যাবে।
আমাদের একদম বলতে গেলে মেইন ম্যান এরা দুজনই, অবশ্যই অ্যালং সাইড পেদ্রি, লামিন, আদার্স। কিন্তু মানে আমাদের ডিফেন্সে পাউ কুবার্সি আর আমাদের মানে জোয়ান গার্সিয়ার উপরে আর কেউ নাই। তো এখন ওরা যদি আল্লাহ না করুক কোনোভাবে যদি ইনজুর্ড হয়ে যায়, আমাদের খুবই খুবই ঝামেলা হয়ে যাবে। তো আশা করি কোনো ইনজুরিতে পড়বে না। এরপরে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে মলিনিয়াস ফর্ম। আহ, নাহুয়েল মলিনার যে ফর্মে আছে সে, মানে স্কোরিং ফর্ম, আমি ডিফেন্সিভ না, সে হচ্ছে একটা রাইট ব্যাক, কিন্তু সে যেই হারে ব্যাঙ্গার্স স্কোর করতেছে, টানা 2টা ম্যাচে সে মানে মাথা নষ্ট পুস্কাস ভর্তি 2টা গোল দিছে। তো আশা করবো সে এরকম ফর্ম জারি রাখবে। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হবে সে যদি এরকম ব্যাঙ্গার্স স্কোরিং ফর্ম জারি রাখে। তো 28 তারিখে মরিচিয়ানা এর এগেনস্টে ম্যাচ দিয়ে আবার আর্জেন্টিনা দল ফিরতেছে মাঠে। তো আহ, আমি খুবই মজা লাগতেছে মেসির সাথে সবাই আবার একসাথে ক্যাম্পে জড়ো হয়েছে, সবাই স্টোরি লাগাইতেছে, ট্রেনিং সেশন দেখতেছি, খুবই মজা লাগতেছে। আশা করি ভালো একটা ওয়ার্ল্ড কাপ পাবো। আর অলরেডি আমি আর্জেন্টিনার হোম কিট নিয়ে নিছি। আর হোম কিটটা কোথা থেকে নিছি যদি জানতে চান, তাহলে বলবো যে আমার নিজের পেজ আছে, জার্সি পেজ, যেখানে আমি জার্সি আলোর মধ্যে বেচা কিনা করি। যদি কেউ আর্জেন্টিনার হোম অ্যাওয়ে বা মানে যে কোনো দলের হোম অ্যাওয়ে বা যে কোনো জার্সি নিতে চান, তাহলে অবশ্যই আহ, আমার পেজ জার্সি রাম থেকে হচ্ছে জার্সিটা নিবেন আশা করি। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা ক্যাপশনে মেনশন করে দিব। তো আশা করি ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।